কবিতা পাঠের সময় এখন। আজকের প্রথম কবির নাম নীলোৎপল গুপ্ত। এ বসন্তে বাগানে যত্রতত্র অবিনাশী ফড়িং, তবু বোমারু বিমানের কার্যকারিতা নিয়ে কথা বলছে কেউ কেউ। কেউ আবার খেলা থেকে শিশুদের টেনে সরিয়ে নিচ্ছে অন্ধকার গুহায়। আমরা তো সেই কবে এক ভাতের গল্প থেকে অন্য ভাতের গল্পের ভেতর ঢুকে গেছি। মসৃণ কাঁসার থালা পূর্ণ শশীর মতো লাগে। গায়ে ঘরে এমন প্রবাদ মুখে মুখে সুপ্রাচীন হয়ে আছে আজও। সংকেত ভালোবাসো, সহাস্য উড়ান চাও দৃশ্যের ভেতর। ওই দেখো বসন্তের প্রসূতি উদ্যান, ফুলের গন্ধের পাশে পাখিদের কলস্বর ভাসছে হাওয়ায়। তবুও বিমানের সুদীর্ঘ গমন রেখা আঁকা হচ্ছে আকাশে। তোমাদের কাব্য মধ্যে ফড়িংয়ের ডানার শব্দ অতঃপর সবিনয়ে লিপিবদ্ধ হোক। কবির নাম সৈয়দ হাসমত জালাল। চৈত্র। যতই ডালপালা ছড়িয়ে দিক চৈত্রের বৃক্ষেরা, বিপন্নতা কিভাবে লুকোবে সবুজ কুঁড়ির দল। মুষ্টিবদ্ধ আগুলের মতো ক্রমশই বেঁকে যায় গভীরে নিহিত শেকড়গুলি। আনন্দ নয়, ভয় হয় বনপথে জ্যোৎস্না নেমে এলে। যে রঙে রঙিন হয়ে ওঠে মনে করি আমাদের মর্মলোক, নিচে তার নীল বিষের প্রবাহ। নিঃশব্দ ছোবলে থমথম করে মেঘলা গোধূলি। ফুলেদের হাহাকার বুকে চেপে বলি, খোলো দ্বার, খোলো। দুয়ার বন্ধ, ঘুমোয় অন্ধ চরাচর। চিনতে পারি না নিজেরই রচিত ধূসর পংক্তিমালা। কবির নাম মালতী মণ্ডল। অরুণোদয় হয়, অরুণাস্ত নয়। প্রতিদিন বেঁচে থাকার চেষ্টা তলিয়ে গেল অতলান্ত সমুদ্রের বুকে। অভিনয় আর জল তোমাকে লিখিয়ে নিল বাঁচার সীমাবদ্ধতা। যতখানি ভালোবাসা সহজ, মরে যাওয়া ততটাই কঠিন। রঙিন পর্দা আর রঙিন পৃথিবী দুই সমান। চ্যালেঞ্জগুলো সবসময় সাদা কালো। তত্ত্ব আর প্রয়োগ, আদর্শ আর জীবনের মাঝে গোপন চোরাবালি। বরফ শীতল দেহের উপর ফুটে উঠেছে পরিস্থিতির চাপ। মুখের মধ্যে রক্ত আর বুকের মধ্যে আকুতি। সমুদ্র মন্থন করে কি পেলাম? এক সত্যবাদী নির্ভীক সত্তার লাশ। এ কি বিধাতা, না মানুষের নির্মম পরিহাস? কবির নাম তাপস রায়। সাম্প্রতিক ভোটের বাজারে কিছু শব্দের তীব্রতা আমাদের কানে এসে বাজবে অহর্নিশ। তেমনই এক অভিজ্ঞতা থেকে কবির লেখা। শালা শব্দটি
বড়ই আদুরে। উৎপল বললেন, বাবা ভয় করছে। অমনি ভয় ঢুকে এলো। রূপকথা রাক্ষসী সামনে হাজির। হাত পাশে মটমট করে ভাঙে আর খায়। সেই সব হৃৎপিণ্ড থামা শব্দ 24 ঘন্টা ধরে মিডিয়া শোনায়। লোকে লৌকিকতা শেখে, চার হাতে পায়ে হাঁটা প্র্যাকটিস করে, ধর্ম করে, পটুয়াপাড়া থেকে কিনে আনে দেবদেবী পট। এখন আরও যা উদ্ভট, মধ্যাহ্ন ভোজন বলতে পারছি না, ভাষায় সংকট। ফলে লাঞ্চ করতে হয়, ফলে বিরিয়ানি রিপ্লেস করে দেয় বাঙালির ভাত। আর মেকানিক এসে আমাকে এমন ক্যাত করে ঝাড়ে, মন্দিরের দ্বারে বাটি হাতে বসিয়েও যায়, যেন না মরি, যেন ভোট দিতে পারি গ্রীষ্ম দুপুরে। এরকমই প্রেতভূমি। তার প্রেত কথোপকথন নিয়ে দিব্য চলে যাচ্ছিল হেসে খেলে। ও বাবা, একদিন রাত্রির হতেই দেখা গেল লক্ষ লক্ষ জনস্রোত মেলে দিচ্ছে ডানা। রাজপথ নদী হয়ে গেছে। গদাই লস্কর বাবু যেভাবে ছুটছিল, মনে হলো থামানো যাবে না। চমকানি ধমকানি যা কিছুই করো না কেন, শোনো, জেগে উঠছে মানুষের মানুষ সম্ভাবনা। পরের কবির নাম অভিক কুমার দে, ত্রিভুজ। এমন ঢাল বেয়ে হেঁটে যেতেন বাবা। তারও আগে হেঁটেছেন কেউ, অথবা অনেক। এখন আমি। চূড়ায় পাহাড় স্টেশন, তারপর পথের কোনো উপরিপথ নেই। যেখানে উচ্চতা শেষ, আকাশের বুক ফোঁড়ে বিন্দু, স্থির থাকে না শরীর। বাবাকে গড়িয়ে পড়তে দেখে আমিও পা রাখি পাহাড়ি পথে। পায়ের পর পা উপরে উঠছি যতই, বাবা উল্টো দিকে। সমতল থেকে চেয়ে থাকে মা। স্থির দৃষ্টি থেকে দুটো নদী বেঁকে যায় দুদিকে। এক নদী প্রসবের রক্ত মোছে, আর এক নদী সিঁথি। কবির নাম রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। আয়না। কবিতাটি 3টি পর্বে বিভক্ত। আয়না 1। বিছানায় পুষে রেখেছি দাম্পত্যের খোলা চিঠি। চাদরের তলায় চাপা পড়ে আছে বর্ষতার নদী। ঢাকা দেওয়া জলের গ্লাসে আস্ত একটা শহর ঘুমোচ্ছে। অমলতাস গাছটার মাথায় চাঁদ বসলে সমস্ত আয়না জুড়ে অনবরত ঢেউ উঠতে থাকে। ঈশ্বর স্বয়ং এসে দাঁড়ালে তাকে কানে কানে বলি, এখনো মধুমাস বাকি যে। 2 নম্বর। রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষগুলো ক্রমে ছায়া হয়ে যাচ্ছে। ল্যাম্পপোস্টগুলো গাছ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। বাড়িগুলো প্লাস্টিকের ভাঙা খেলনার মতো গড়াগড়ি খাচ্ছে মাটিতে। আমি ঘোড়ার খুঁড়ের শব্দকে বারবার শঙ্খধ্বনি ভেবে ভুল করি। আয়নার ভেতর থেকে আমার বিগত জন্ম উঁকি মারলে
পুরনো পাপগুলো জন্মদাগের মতো স্পষ্ট হতে থাকে। রাজর্ষি বন্দ্যোপাধ্যায়ের আয়না সিরিজের 3 নম্বর কবিতা। রেল লাইন বরাবর হেঁটে এসেছি অনেকটা, জানি না কোনো ট্রেন আমার শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে কিনা। আকাশের গায়ে অসংখ্য তারাদের দেখে আমারও তারা হওয়ার ইচ্ছে হয় বারবার। আয়নার সামনে দাঁড়ালে নিজের প্রতিচ্ছবি চোখে পড়ে না আর। পেছন ফিরে তাকাতেই দেখি ঘরের এক কোণে আমার ছবি রাখা, তাতে মালা পরানো, সামনে জ্বলছে ধূপ। এবারের কবির নাম নবকুমার দে। একা। মাঝে মাঝে মনে হয় আমার পাশে একটা আমি দাঁড়িয়ে আছে। ডান পায়ে ঝিম ধরে, খুঁড়িয়ে হাঁটি, রক্ত ঝনঝন করে। মাঝে মাঝে মনে হয় আমার পাশে আর কেউ দাঁড়িয়ে নেই, আমাদের কারো পাশে নেই। আমরা সবাই কেমন অসহায়, একা একা দাঁড়িয়ে আছি। কখনো ভীষণ রাগে দাঁত মুখ খিঁচিয়ে হাতটাকে মুঠো করি শক্ত করে। তারপর আমি তো একা, কী বা করতে পারি ভেবে মুঠোটাকে শিথিল করি। একদিন সাহস করে ভীষণ চিৎকারে আকাশের দিকে ঘুষি ছুঁড়ব। সেদিন দেখব হাজার হাত, লক্ষ হাত আমার মতোই একা আমারই পাশে দাঁড়িয়ে। কবির নাম গৌতম কুমার গুপ্ত। রং। রংমহলে নানান রঙের রোশনাই। ওই পার্থক্যটা বুঝতে চেয়েছি বলেই এখনো কায় মনোবাক্য আছে শরীরে। কত যে রঙের কারসাজি এই মাটিতে, রং নিয়ে প্রেম বিধুর সিঁদুর রঙের তীব্র সানাই। আবার রক্ত রঙে রক্তপাতের যুদ্ধ সনদ, আকাশে ম্যাজিক রঙের রামধনু চোখ জুড়োয়। জল রঙকে কেউ যদি তরলের একমাত্র উপাদান বলে, আমাকে মেনে নিতেই হবে শিথিলতা, বুঝে নিতে হবে সঠিক সার্থক পিপাসা। জল রঙই তো তরল করে সব রসায়ন। চোখের জলের রঙে হালকা হয় শোক প্রস্তাব। আমাকে সঠিক আনন্দ দিতে পারে একটি বিশুদ্ধ রঙের আমদানি। শুধু বুঝে নিতে হবে রঙের অন্ধত্বে আমি প্রতিবন্ধী না হই। আজ থেকে আগামীর পার্থক্যটা আমাকে একটি রঙের বিনিময়ে বুঝে নিতে হবে। কবিতা পড়ছি আমরা। কবিতা পাঠের এই সময়ে এখনকার কবি স্বপন মল্লিক। যুদ্ধ 5। আমি চাই সমস্ত যুদ্ধক্ষেত্রকে পিকনিক গার্ডেনে পরিণত করতে। সমস্ত ব্যারাকগুলোকে ব্যবহার করতে চাই সরাইখানায়। যেসব বোমারু আকাশে উঠছে তাদের তুরন্ত নামিয়ে আনবো মাটিতে। ভাসমান সব যুদ্ধজাহাজ ফিরিয়ে আনবো ঘাঁটিতে।
পৃথিবীর যুদ্ধ পাগল দেশগুলোকে কান ধরে পাঠিয়ে দেব অন্য কোনো গ্রহে। দীর্ঘায়িত যুদ্ধ মানে অসংখ্য জীবনহানি। যুদ্ধ নিয়ে কোনো ইত্রামি সহ্য করব না আমি। এবারে কবির নাম দয়াময় বন্দ্যোপাধ্যায়, অবয়ব। কবি ও জোকার পাশাপাশি হাঁটছে। কবি জোকারের টুপি খুলে নিচ্ছে, কবি জোকারের নাক ধরে টান দিচ্ছে। কবি ও জোকার পাশাপাশি হাঁটছে। জোকার ও কবি আগে পিছিয়ে হাঁটছে। জোকার কবির ব্যাগের ভেতর হাত পুড়েছে। কিচ্ছুটি নেই, কিচ্ছুটি নেই। কাগজ নেই, কলম নেই, পদ্য লেখার খাতাও নেই, বেদনানাশক মলমও নেই। কবি ও জোকার মুখোমুখি দাঁড়িয়ে। কবি হাসছে, জোকার হাসছে ততোধিক। জোকারের টুপি আছে, নাকের বল আছে। কবির আছে অস্থিরতা, কবির আছে সেলফোন। জোকারের ছবি তুলছে চটপট। জোকার ফেটে পড়ছে, ছড়িয়ে পড়ছে সারা মঞ্চে। কত আলো, কত ধ্বনি সব জোকারের। জোকার বিদায় নেওয়ার আগে সব আলো, সব ধ্বনি কবির দিকে ছুঁড়ে দিচ্ছে, ছুঁড়ে দিচ্ছে, ছুঁড়ে দিচ্ছে, ছুঁড়ে দিচ্ছে। অনেক পিছন থেকে একজন শ্রোতা চিৎকার করে উঠল, না, অমন করবেন না, আলো ছুঁড়বেন না, ধ্বনি ছুঁড়বেন না। কবি জোকার হয়ে যাচ্ছে, কবি জোকার হয়ে যাচ্ছে। মঞ্চের শেষ প্রান্তে আলো অন্ধকারের ভেতর থেকে জোকার চেঁচিয়ে উঠল প্লুতস্বরে, আসলে আমি কবি, কবি আসলে আমি। অভি সমাদ্দারের কবিতা কিছু অলিখিত বুদবুদ। 16। বায়না তো ধরেই সন্ধে সজল, বায়না ধরে মনের কোনাকুনি। সাকির ইশারা আঙুলে উঠে আসে, ভেজা ভেজা ঝাঁঝালো মরশুম। তারই গুমসুমের আত্মায় বেজে ওঠা একজন খামখেয়ালি, একজন ভেতর রুদালির ধিমা গুনগুন। যেন শিমুলের শুকনো ডালে উঠে আসা চাঁদ কাঁপা চোখ চেয়ে আছে একা ফুলটির দিকে। সেই আবছা মতো আলোছা ফুলের ভেতরেও তো খেলা করে। কারো না কারো তলাতল ধ্বনি, নৈশব্দের লালচে ধুকপুক। দেখা দেখি রাত্রিও ততোধিক ঝটিতি পার্ষদ। দারু কোষে ভরে তোলে এক একটি আর্ত, এক একটি আছাড় পুরাতনী। কবিতা পাঠের এই সময়ের আজকের শেষ কবি ব্রতী মুখোপাধ্যায়। কবিতার নাম চাড্ডিত্য। চাড্ডিত্য ছোঁয়াচে, চেনা জানা কেউ কেউ, স্বজন বন্ধু কেউ কেউ, ডান কেউ, বাম কেউ, নারী পুরুষ তরুণ বৃদ্ধ নির্বিশেষে হঠাৎ না ক্রমশই চাড্ডি হয়ে যাচ্ছে।
কেউ কেউ যদিও চাড্ডি সত্তা লুকিয়ে রাখতে চাইছে, কেউ কেউ কবিতা লিখছে, কেউ কেউ গল্প লিখছে, কেউ কেউ চাড্ডি হতে যুক্তি টুক্তি লাগে না। যুক্তি টুক্তির অভাবও কবে আর কার কিসে লেগেছে। যাকগে, যা বলছিলাম, কুষ্ঠ ছোঁয়াচে নয়, চাড্ডিত্ব ছোঁয়াচে। করোনার ভাইরাস সম্ভবত তার চেয়েও। প্রতিদিন আমরা বিভিন্ন সূত্র থেকে এইসব কবিদের কবিতা খুঁজে খুঁজে সংগ্রহ করি। কখনো কবিদের ফেসবুক ওয়াল থেকে, কখনো কোনো পত্রিকার পাতা থেকে, কখনো কোনো ম্যাগাজিনের ভেতর থেকে, কখনো কবিতার যে বিভিন্ন ছোট ছোট গ্রুপ আছে সেখান থেকে মণিমুক্তর মতো ছড়িয়ে থাকা কবিতা আমরা সংগ্রহ করি এবং সেই সমস্ত কবিতাগুলি আমরা হয়তো সবসময় কবিদের অনুমতি নিয়েও উঠতে পারি না। ভালো লাগা এত তীব্র হয়ে ওঠে যেন মনে হয় এখনই কবিতাটি পড়া দরকার। কবি নিশ্চয়ই, আমি কবির অনুমতি ছাড়া যেহেতু কবিতাটি পাঠ করছি, কবি নিশ্চয়ই অসন্তুষ্ট হবেন না, রাগ করবেন না। রাগ করলে ক্ষমা চেয়ে নেব। তো আজকে এই যে এত কবিতা পড়লাম, এই সব কবিতাগুলো এই রকম বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করেছি। অনেক সময় কবি পরিচিত, অনেক সময় কবি খুব কাছের, আবার অনেক সময় কবি অপরিচিত। অনেক সময় কবিকে আমি যে কবিতাটি পাঠ করছি এটা জানাবারও কোনো উপায় থাকে না, কারণ কোনোভাবে কোনো রকমই তার সঙ্গে আমার কোনো যোগাযোগের সম্ভাবনা নেই। অনেকে অভিযোগ করেন যে বর্তমানে কবিদের লেখালেখির মধ্যে সময়ের ছাপ দেখা যায় না। মিথ্যা কথা। এই যে আজকে কবিতাগুলো পড়লাম, এই কবিতাগুলোর মধ্যে বিভিন্ন রকমভাবে এই সময়ের ছাপ তীব্র হয়ে দেখা যাচ্ছে। কখনো তাপস রায়ের কবিতায় শালা শব্দটির উল্লেখের মধ্য দিয়ে, কখনো দয়াময় বন্দ্যোপাধ্যায়ের অবয়ব কবিতাটির ভেতরে, কখনো গৌতম গুপ্তের রং, কখনো স্বপন মল্লিকের যুদ্ধ বিষয়ক ভাবনা চিন্তা এবং প্রতিবাদ, এবং সবশেষে ব্রতী মুখোপাধ্যায়ের চাড্ডিত্ব, এক তীব্র সময় সচেতনতা এবং তীব্র প্রতিবাদ। এই সব কিছু আমরা কবিতার মধ্য দিয়ে সংগ্রহ করি, কবিতার মধ্য দিয়ে অনুভব করি এবং আমাদের বাদ প্রতিবাদ এই কবিতার মধ্য দিয়ে ব্যক্ত করার চেষ্টা করি। নমস্কার।